আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকেই কেমন আছো? আশা রাখছি আল্লাহর নিকট তোমরা সকলেই ভালো আছো, বাড়িতে আছো। বর্তমানে আমাদের যে বিষয়ায়ন সমস্যা, এই সমস্যা আসলে আমরা কেউই ভালো নেই। দীর্ঘদিন যাবৎ আমাদের এই স্কুল বন্ধ, যার কারণে তোমরা পড়াশোনা থেকে হয়তো অনেকটা পিছিয়ে রয়েছো। তিতাস উপজেলা কর্তৃক অনলাইন স্কুলের মাধ্যমে আমরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমি সুমন স্যার আজকে হিসাব বিজ্ঞান বিষয় থেকে একটি ক্লাস নেব তৃতীয় অধ্যায় থেকে। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে দ্রুতরোধ দাখিলা পদ্ধতি। দ্রুতরোধ দাখিলা পদ্ধতি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। 1494 সালে ইতালীয় প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসোলি এই দ্রুতরোধ দাখিলা পদ্ধতি করে গেছে। আমরা সেই অনুযায়ী আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকি। হিসাব সংরক্ষণের মূল নীতি হচ্ছে দ্রুতরোধ দাখিলা পদ্ধতি। আর দ্রুতরোধ দাখিলা পদ্ধতি একটি নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি। দ্রুতরোধ দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সঠিক হিসাব প্রণয়নের জন্য ব্যবস্থা, লেনদেন সময় দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়, তাকেই আমরা দ্রুতরোধ দাখিলা পদ্ধতি বলে থাকি। আসলে আমরা কেন দ্রুতরোধ দাখিলা পদ্ধতি করব? এর আগেও আমাদের দুটি চ্যাপ্টার রয়েছে, একটি হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি, আরেকটি হচ্ছে লেনদেন। ওই দুইটি চ্যাপ্টারও আমাদের জন্য সমান গুরুত্ব বহন করে, কারণ হচ্ছে আমাদের সিলেবাসটা হচ্ছে 100 মার্কের মধ্যে 70 হচ্ছে গাণিতিক আর 30 মার্কস হচ্ছে আমাদের নৈমিত্তিক। আমরা অঙ্কগুলোর পাশাপাশি আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো ভালোভাবে তোমরা চোখ বোলাতে হবে, কারণ প্রত্যেকগুলো থেকেই আমাদের নৈমিত্তিক আসে। নৈমিত্তিকগুলো ইম্পর্টেন্ট, যার কারণে আমরা ওই দুইটা চ্যাপ্টার আমরা একটু ভালোভাবে দেখবো, হিসাবের পরিচিতি এবং লেনদেন। আমরা তৃতীয় চ্যাপ্টার নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। এই দ্রুতরোধ দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা হিসাবগুলোকে ডেবিট এবং ক্রেডিট করে থেকে আসলে কিভাবে করব, এগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। সকল শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছি, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। হিসাব দ্রুতরোধ দাখিলা পদ্ধতির মূলনীতির মধ্যে রয়েছে দ্বৈত সত্তা, দাতা ও গ্রহীতা, ডেবিট ক্রেডিট নির্ণয়, সমান অঙ্কের আদান প্রদান, আর এটা হচ্ছে সামগ্রিক ফলাফল। এই মূলনীতির মধ্যে আমি এখন দ্বৈত সত্তা নিয়ে, দ্বৈত সত্তা বলতে বোঝায় যার দুটি, দ্বৈত সত্তা বলতে বোঝায় প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি হিসাব থাকবে, একটি হিসাবকে ডেবিট এবং অপর হিসাবকে ক্রেডিট করা হবে। এটা হচ্ছে দ্বৈত সত্তা। দাতা ও গ্রহীতা, প্রতিটি লেনদেনের মধ্যেই দাতা গ্রহীতা থাকবে। দাতা বলতে বোঝায় যে প্রদান করবে, আর গ্রহীতা বলতে বোঝাবে যে গ্রহণ করবে। অর্থাৎ একটা লেনদেন একজন গ্রহণ করবে আর একজন প্রদান করবে, সেটা হচ্ছে আমাদের দাতা ও গ্রহীতা। ডেবিট ক্রেডিট নির্ণয়, দ্রুতরোধ দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা লেনদেনই দুটি পক্ষ থাকবে, একটি হচ্ছে ডেবিট এবং একটি হচ্ছে ক্রেডিট। আমরা একটি পক্ষকে ডেবিট করলে অপর পক্ষকে আমরা ক্রেডিট করব। সমান অঙ্কের আদান প্রদান, দ্রুতরোধ দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা লেনদেনকে ডেবিট ক্রেডিট যখন আমরা করব তখন সমান অঙ্কের আদান প্রদান, অর্থাৎ যত টাকা দ্বারা আমরা ডেবিট করব ঠিক তার সমপরিমাণ টাকা দ্বারা আমরা ক্রেডিট করব। এটি হচ্ছে আমাদের সমান অঙ্কের আদান প্রদান। আরেকটি রয়েছে আমাদের সামগ্রিক ফলাফল নির্ণয়। দ্রুতরোধ দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি লেনদেনকে যেহেতু ডেবিট ও ক্রেডিট করতে হবে, সেহেতু যত টাকা দ্বারা আমি ডেবিট করব ঠিক সমপরিমাণ টাকা দ্বারা আমরা ক্রেডিট করব। তার মানে বোঝাই যাচ্ছে সামগ্রিক ফলাফল যখন আমরা নির্ণয় করব, ডেবিটে যত টাকা হবে সমপরিমাণ টাকা হবে ক্রেডিটে। এই ছিল আমাদের মূলনীতিগুলো। আমি আরেকবারও বলি, দ্বৈত সত্তা, দাতা ও গ্রহীতা, ডেবিট ক্রেডিট নির্ণয়, সমান অঙ্কের আদান প্রদান ও সামগ্রিক ফলাফল, এগুলোর মাধ্যমে আমরা যখন আমরা জাবেদা করব তখন আমাদের অবশ্যই
এইটার সম্পর্কে আমাদের এই মূলনীতি সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এইগুলো একটু ভালোভাবে দেখো, আমি মোটামুটি একটু সামার স্টাইল লিখছি, সার সংক্ষেপটা লিখেছি। তোমাদের আমাদের যে বোর্ড বই রয়েছে, বোর্ড বইয়ের দিকে তাকালে তোমরা অবশ্যই এগুলো আরো বিস্তারিত দেয়া আছে, এইগুলো একটু করে নিবে। তবে আমরা যে জাবেদা করব, জাবেদা যদিও একটা সহকারী বই, কিন্তু জাবেদা থেকে আমাদের খতিয়ান থেকে রেওয়ামিল থেকে আর্থিক অবস্থার বিবরণী এভাবে পর্যায়ক্রমে করা হয়। যার কারণে জাবেদাটা হচ্ছে আমার মতে হিসাব বিজ্ঞানের মধ্যে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য জাবেদা হচ্ছে একেবারে একটা প্রধান বিষয়। তো এই কারণে আমরা জাবেদা করতে হলে আমাদের আগে এই জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। আমরা যারা এই জিনিসগুলো ভালোভাবে জানবো তাদের জন্য জাবেদা করাটা অনেকটা সহজ হয়ে যাবে। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার পদ্ধতিটা আমরা এখন তোমাদেরকে একটু জানিয়ে দেব, কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এগুলো একটু মুছে দিচ্ছি। ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব সেটা আমি এখন তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। আমাদের হিসাবকে 5টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পদ, ব্যয়, আরেকটা হচ্ছে দায়, আরেকটা হচ্ছে আয়, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। সম্পদ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে বোর্ডের দিকে তাকাই। আমরা এখন কিভাবে জাবেদা করব এটা একটু দেখি। আমরা হিসাবকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। আমরা একটু লিখতেছি। হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়। 1 সম্পদ, 2 ব্যয়, 3 আয়, 4 দায়, 5 মালিকানা সত্ত্ব। তোমরা একটু খেয়াল করো প্রত্যেকেই। 1 সম্পদ, 2 ব্যয়, 3 আয়, 4 দায়, 5 মালিকানা সত্ত্ব। একটা জিনিস, মানে এই প্রত্যেকটা লেনদেনই তার নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকেরই নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। যেমন সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, আয় ক্রেডিট, দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। যে বৈশিষ্ট্য বহন করবে সে যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকে বুঝতে আমার মনে হয় একটু কঠিন হচ্ছে তোমাদের। আমি আরেকটু সহজ করে বলি। সম্পদ আমি বলছি কি ডেবিট, সম্পদটা যদি ডেবিট বলছি তাহলে এটা যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। আমি একটু দেখাচ্ছি। যেমন সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে কি হবে? হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। হ্রাস পেলে ক্রেডিট একটা। আমি বলছি যার যার বৈশিষ্ট্য অনুযায়ী সে বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে তাহলে ব্যয় হবে ডেবিট, তাহলে সে বৃদ্ধি পেলে হবে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এবার আসি আয়। নিচেগুলো একটু মুছে দিচ্ছি। আয় হচ্ছে ক্রেডিট, তাহলে এটা বৃদ্ধি পেলে ক্রেডিট,
হ্রাস পেলে হবে ডেবিট। নাম্বার 4, দায়। দায় ক্রেডিট। তাহলে আমি বলেছিলাম বৈশিষ্ট্য অনুযায়ী সে যদি বৃদ্ধি পায়, তাহলে দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, আর হ্রাস পেলে হবে ডেবিট। বৃদ্ধি পেলে হবে ক্রেডিট আর হ্রাস পেলে হবে ডেবিট। আশা করি সকলে যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে এবং তোমরা মনে রাখতে পারবে। এটা ইজি একটা মেথড, এভাবে তুমি যদি মনে রাখতে পারো তাহলে পরবর্তীতে তোমার জন্য অনেক সহজ হবে। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বা মূলধন, মালিকের সত্ত্ব বা মালিকের অধিকার, এটা বলেছিলাম ক্রেডিট। ক্রেডিট হলে তাহলে এটা যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। সকলের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করি। হিসাবকে 5টি ভাগে ভাগ করা যায়, যেমন আমরা সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটার মাধ্যমে আমরা বুঝবো আসলে কিভাবে জাবেদা করতে পারবো। তাহলে সম্পদ আমি বলছি প্রত্যেকেই তার নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যেমন সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, আয় ক্রেডিট, দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। তাহলে আমি বলছি যার যে বৈশিষ্ট্য সে যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। যার যে বৈশিষ্ট্য সে যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর অপোজিট হবে বাকিটা, অর্থাৎ ক্রেডিট হবে অপরটা। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। আয়, সেটাও তো ক্রেডিট, আগেই বলেছিলাম। তাহলে আয়টা যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আয় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, দায় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। মালিকানা সত্ত্ব বা মূলধন, সেটাও যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। এই হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করার আধুনিক একটা পদ্ধতি। তোমরা যদি এগুলো যদি একটু ভালোভাবে যদি দেখতে পারো, আশা রাখছি তোমরা পরবর্তী ক্লাসটা যদি আমার দেখো, আমরা পরবর্তী ক্লাসে আবার জাবেদা নিয়ে আলোচনা করব বা হিসাব থেকেও আলোচনা করব। জাবেদা নিয়ে পর্যায়ক্রমে আমি ক্লাসগুলো একটার পর একটা করে যাব ইনশাআল্লাহ। তো তোমরা ক্লাসগুলো দেখো ভালোভাবে। আর আজকে যে আলোচনা করলাম দ্রুত বাধাই পদ্ধতি, আসলে 1494 সালে লুকা পেসিওলির মাধ্যমে আমরা এই পদ্ধতিটা পাই। উনি আমাদেরকে এই পদ্ধতিটা দেখিয়ে গেছেন। আমরা সেই অনুযায়ী প্রত্যেকটা একটা লেনদেনের মধ্যে দুটি করে পক্ষ থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট। আমরা যত টাকাকে ডেবিট করব ঠিক সমপরিমাণ টাকা দ্বারা আমরা ক্রেডিট করব। তো মুছে দিচ্ছি। তাহলে আমরা এই ক্লাসটা একটু ভালোভাবে যদি সকলে অনুসরণ করি, ইনশাআল্লাহ তোমাদের দ্রুত বাধাই পদ্ধতির আর তেমন কোনো সমস্যা থাকবে না। যদিও কখনো কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে জানাবা, তিতাস অনলাইন স্কুলের মাধ্যমে আমরা সেটা অবশ্যই পেয়ে যাব। আর সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং সকলেই সাবধানে থাকব, সরকারি নিয়ম নীতি মেনে চলব। আর আমরা যখনই বাইরে বের হব অবশ্যই মাস্ক পরিহিত অবস্থায় থাকবো, মাস্ক ছাড়া আমরা কেউ বের হব না। আর হাত প্রতি 20 মিনিট অন্তর অন্তর আমরা হাতটাকে ধুইব, সেভাবে আমরা ভালো থাকার চেষ্টা করব। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক।
আসসালামু আলাইকুম।